সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ব্যাখ্যামূলক পর্বে। জাপানি ভাষা শেখার ক্ষেত্রে বিশেষ করে জেএলপিটি এন5 পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় এই পার্টিকল বা অব্যয়গুলো আমাদের অনেককেই বেশ চিন্তায় ফেলে দেয়, তাই না? একজন শিক্ষক হিসেবে আমি খুব ভালো করেই জানি শুরুতেই এগুলো কতটা বিভ্রান্তিকর মনে হতে পারে। তবে চিন্তার একদমই কোনো কারণ নেই। আজ আমরা খুব ধাপে ধাপে অত্যন্ত সহজ ভাষায় জাপানি ভাষার অন্যতম গুরুত্বপূর্ণ একটি পার্টিকল তো এর চমৎকার 5টি নিয়ম আয়ত্ত করব। আমি কথা দিচ্ছি এই পর্বটি শেষে এই পার্টিকলটি আমাদের সবার কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। আজকের এই শেখার যাত্রায় আমাদের রোডম্যাপটা এক নজরে একটু দেখে নেওয়া যাক। প্রথমেই থাকছে পরিচিতি, এরপর একে একে আমরা শিখব নিয়ম 1, নিয়ম 2, নিয়ম 3, নিয়ম 4 ও 5 এবং সবশেষে পুরো বিষয়ের একটি ছোট্ট সারাংশ টেনে আমরা পর্বটি শেষ করব। ধাপে ধাপে এগোলে দেখবেন বিষয়টা কতটা সহজ। প্রথমেই শুরু করছি আমাদের প্রথম ধাপ পরিচিতি পর্ব দিয়ে, যেখানে আমাদের আজকের মূল ফোকাস হচ্ছে পার্টিকল তো। আচ্ছা, একটা ব্যাপার খেয়াল করেছেন কি? জাপানি বাক্যে পার্টিকলগুলো কিন্তু একদম আঠার মতো কাজ করে। এরা বাক্যের বিভিন্ন শব্দের মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি করে পুরো বাক্যটিকে অর্থপূর্ণ করে তোলে। আর এই আঠাগুলোর মধ্যে আমাদের আজকের আলোচ্য তো পার্টিকলটি বেশ বহুমুখী। এর কাজ শুধু একটি নয়, বরং বাক্যের ধরন অনুযায়ী এটি তার রূপ বদলাতে পারে। N5 গ্রামারের জন্য এই তো পার্টিকলটির মোট 5টি আলাদা নিয়ম রয়েছে। 5টি নিয়ম শুনে কি একটু বেশি মনে হচ্ছে? একদমই ভয় পাওয়ার কিছু নেই। এগুলোকে যখন আমরা ছোট ছোট ব্লকে ভাগ করে শিখব, তখন মনে রাখাটা অবিশ্বাস্য রকমের সহজ হয়ে যাবে। ঠিক যেন একটা পাজল মেলানোর মতো ব্যাপার। তাহলে চলুন আমাদের পাজলের প্রথম অংশ অর্থাৎ নিয়ম 1 দিয়ে শুরু করা যাক। এখানে আমরা এবং অর্থে তো এর ব্যবহার দেখব। এটি হলো সবচেয়ে সহজ এবং বেসিক নিয়ম, কারণ এটি আমাদের পরিচিত ইংরেজি অ্যান্ড বা বাংলার এবং শব্দটির মতোই কাজ করে। যখন দুটো জিনিসকে যুক্ত করে এবং বোঝাতে চাইব, তখন আমরা তো ব্যবহার করব। তবে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা গোল্ডেন রুল বা সোনার নিয়ম আছে। নিয়মটি হল তোয়ের দুই পাশে যে দুটি নাউন বা বিশেষ্য থাকবে তাদের অবশ্যই একই ক্যাটাগরি বা একই ধরনের হতে হবে। যেমন ধরুন দুটি বস্তুর নাম অথবা দুটি বারের নাম কিংবা দুটি জায়গার নাম। জিনিসটা আরও সহজে বোঝার জন্য চলুন একটা দাড়িপাল্লার কথা কল্পনা করি। দাড়িপাল্লার দুই দিক যেমন একদম সমান থাকে, ঠিক তেমনই তো পার্টিকেলের বাঁ দিকের নাউন এবং ডান দিকের নাউনটি হবে একেবারে একই জাতের। আর ঠিক মাঝখানে বসে আমাদের এই তো পার্টিকলটি দুই দিকের ভারসাম্য চমৎকারভাবে বজায় রাখবে। এই উদাহরণটা একটু খেয়াল করা যাক। ইয়াসুমিওয়া দোয়োবি তো নিচিয়োবি দেস, যার অর্থ হল ছুটির দিন হল শনিবার এবং রবিবার। একটু লক্ষ্য করুন, দোয়োবি অর্থাৎ শনিবার এবং নিচিয়োবি অর্থাৎ রবিবার দুটি শব্দই কিন্তু দিনের নাম। এই একই জাতের শব্দ দুটিকে কত সুন্দরভাবে মাঝখানে বসে তো পার্টিকেলটি যুক্ত করে দিয়েছে। বিষয়টা বেশ পরিষ্কার, তাই না? এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাব নিয়ম 2। এখানে তো ব্যবহৃত হবে সাথে অর্থে। একটু ভাবুন তো, কোনো বন্ধুর সাথে বা নিজের শখের পোষা প্রাণীর সাথে মিলে কোনো কাজ করছেন। ঠিক এই ধরনের ক্ষেত্রেই এই নিয়মটি চলে আসে। যদি তো পার্টিকলটি ঠিক আগের শব্দটি কোনো ব্যক্তি বা প্রাণীর নাম হয়, তাহলে ম্যাজিকের মতো এর অর্থ বদলে গিয়ে হয়ে যায় সাথে, বা ইংরেজিতে যাকে আমরা বলি উইথ, অর্থাৎ ওই ব্যক্তি বা প্রাণীর সাথে মিলে কোনো একটা কাজ করা হচ্ছে। যেমন এই চমৎকার বাক্যটি দেখা যাক। তোমোদাচি তো ইশোনি নিহনে ইকিমাছু। এখানে তোমোদাচি মানে হলো বন্ধু, যা একজন ব্যক্তি। তাই তোমোদাচির ঠিক পরেই যখন তো বসল, এর অর্থ এক নিমিষেই হয়ে গেল বন্ধুর সাথে। তাহলে পুরো বাক্যের অর্থ কি দাঁড়ালো? বন্ধুর সাথে একসাথে জাপানে যাব। একদম সিম্পল। শিক্ষক হিসেবে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ টিপস না দিলেই নয়। এটি একটি ব্যতিক্রম নিয়ম এবং মজার ব্যাপার হলো পরীক্ষায় এটি প্রায়ই একটা ছোটখাটো ফাঁদ হিসেবে আসে। যদি কোনো কাজ একা একা করা হয়, তবে জাপানি ভাষায় আমরা বলি হিতোরিদে, অর্থাৎ একা। ভুলেও কিন্তু কখনো হিতোরিতো বলা যাবে না, কারণ আমরা মাত্রই শিখলাম তো মানে হলো সাথে, আর একা থাকার অর্থ হলো সাথে কেউ নেই। তাই একা ঢাকায় এসেছি বলতে হলে আমাদের বলতে হবে হিতোরিদের দাক্কায়ে কিমাশতা। এটি অবশ্যই মাথায় গেঁথে রাখতে হবে। দারুণ!
আমরা কিন্তু সফলভাবে অর্ধেক পথ পার হয়ে এসেছি। এবার নিয়ম ৩, দুটি জিনিসের মধ্যে তুলনা করা। অনেক সময় আমাদের দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা বেছে নিতে হয়, তাই না? জাপানি ভাষার ১২ নম্বর লেসনে আমরা শিখেছি, যখন দুটি জিনিসের মধ্যে তুলনা করে জানতে চাওয়া হয় কোনটি বেশি পছন্দ, তখন এই বিশেষ কাঠামোটি ব্যবহার করা হয়। গঠনটি হল নাউন 1 তো নাউন 2 তো দোচিরাগা। এর মানে হল নাউন 1 এবং নাউন 2 এর মধ্যে কোনটি। এখানে খেয়াল রাখতে হবে, তো এর সরাসরি আলাদা কোনো অর্থ নেই। এটি মূলত এই প্রশ্ন করার কাঠামোটি তৈরি করতে সাহায্য করে। একটু কল্পনা করুন তো, আপনার এক হাতে একটা ফুটবল বা সকার আর অন্য হাতে একটা শক্ত ক্রিকেট ব্যাট। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই দুটির মধ্যে আপনার কোনটি বেশি পছন্দের। এই পছন্দটা জানতে চেয়ে জাপানিতে প্রশ্নটি ঠিক এভাবে করা হবে, সাক্কাতো কুরিকেত্তো তো দোচিরাগা সুকি দেস্কা, অর্থাৎ সকার এবং ক্রিকেটের মধ্যে কোনটি বেশি পছন্দ। একটু ভালো করে খেয়াল করুন, দুটি অপশনকে তো পার্টিকেল দিয়ে কিভাবে সুন্দর করে মুড়িয়ে প্রশ্নটি তৈরি করা হয়েছে। দেখতে দেখতে আমরা একদম শেষ দুটি নিয়মে চলে এসেছি, নিয়ম ৪ ও ৫, উদ্ধৃতি বা নিজের ধারণা প্রকাশ। নিজের মনের ধারণা, চিন্তা কিংবা অন্য কারোর মুখের কথাকে হুবহু প্রকাশ করতে এই দুটি নিয়ম একসাথে ব্যবহৃত হয়। আর এখানে বাক্য তৈরির খুব চমৎকার একটা ফর্মুলা রয়েছে। প্রথমে বাক্যের প্লেন ফর্ম বা সাধারণ রূপ বসবে, এরপর বসবে আমাদের আজকের হিরো তো পার্টিকেল, আর একদম শেষে যদি নিজের মনের কথা বোঝাতে চান তবে বসবে ওমোইমাসু অর্থাৎ মনে করা, আর যদি অন্যের বলা কথা বোঝাতে চান তবে বসবে ই মাসিতা বা বলেছিল। এই ৩টি ব্লক পরপর সাজালেই কিন্তু কাজ শেষ। চলুন একটা উদাহরণ দিয়ে বিষয়টা একেবারে ক্লিয়ার করে নিই। নেহন্য বুক্কাগা তাকাই তো ওমোইমাছু। এখানে তাকাই হলো দাম বেশি, যা একটি প্লেন ফর্ম। এর সাথে তো ওমোইমাছু যোগ করে বলা হচ্ছে মনে হয় জাপানের পণ্যের দাম বেশি। নিজের ধারণা বা মতামত প্রকাশ করার কত চমৎকার আর সহজ একটা উপায়, তাই না? এবার ধরুন কোনো বন্ধুর বলা কথা অন্য কাউকে জানাতে চাইছেন। ঠিক একই কাঠামো ব্যবহার করে বলা যেতে পারে কিনো নো জুগিও ওয়া তাইহেন দাত্তা তো ইমাস্তা, অর্থাৎ গতকালের ক্লাসটি কঠিন ছিল বলে জানানো হয়েছিল। এখানে আমরা দেখলাম শুধু শেষের শব্দটা পরিবর্তন করেই অন্য কারো উক্তি বা ইনডাইরেক্ট স্পিচ কত সহজেই তৈরি করে ফেলা যায়। এবার আমাদের শেষ ধাপ, সারাংশ বা এক নজরে পুরো বিষয়টি একটু ঝালিয়ে নেওয়া। দারুণ, আমরা সবগুলো নিয়ম খুব সাফল্যের সাথে ধাপে ধাপে শেষ করেছি। নতুন বিষয়গুলো শেখার পর সবশেষে একটু রিভিশন না দিলে কি আর চলে? চলুন সবকিছুকে একটা সুন্দর প্যাকেজে গুছিয়ে নিই। এবার সবার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, একটু স্মৃতিচারণ করা যাক তো। আমরা এই পর্বে তো পার্টিকেলের মোট কয়টি নিয়ম বা রূপ শিখলাম? মনে মনে একটু মেলানোর চেষ্টা করুন তো। যারা ৫টি নিয়মের কথা ভেবেছেন, আপনাদের উত্তর একদম সঠিক। এই যে আমাদের ফাইনাল চিটশিট বা চূড়ান্ত তালিকা, আমার পরামর্শ থাকবে এই টেবিলটির একটা মানসিক স্ক্রিনশট নিয়ে নেওয়ার। একবার মিলিয়ে নিই। ১, একই ধরনের দুটি জিনিসের মধ্যে এবং অর্থে। ২, কোনো ব্যক্তি বা প্রাণীর সাথে কাজ করা বোঝাতে। ৩, দুটি জিনিসের মধ্যে তুলনা করতে। ৪, নিজের ধারণা বা মনে করা অর্থে। এবং ৫, অন্যের কথা উদ্ধৃতি দিতে বা ইনডিরেক্ট স্পিচে। ব্যাস, এই ছোট্ট একটা টেবিল আয়ত্ত করলেই জেএলপিটি পরীক্ষায় তো পার্টিকেল নিয়ে আমাদের আর কোনো ভয় থাকবে না। শেখার এই যাত্রা এভাবেই ধাপে ধাপে সহজ হতে থাকুক। তো ভাষা শেখার এই চমৎকার পথে পরবর্তী জটিল গ্রামার পয়েন্টগুলো কি এভাবেই